সবাইকে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন ওয়ারিয়রের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আইসিটি 5.1-এর সেকেন্ড ক্লাস অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সিডোকোড। এই অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সিডোকোডের মাধ্যমে 5.1-এ আমাদের শেষ হয়ে যাবে। আমরা আজকে 5.1-এর প্রয়োগগুলো দেখতে শুরু করব। প্রথমে আমরা আলোচনায় যাই অ্যালগরিদম। অ্যালগরিদম এটি মূলত গ্রিক শব্দ থেকে অ্যালগরিদম শব্দটি এসেছে। কোনো কোনো বইয়ে এটি আলখোয়ারিজমির এর লেখাও আছে, আলখোয়ারিজমির সম্পর্কেও লেখা আছে এর প্রবক্তা হিসেবে। এখন অ্যালগরিদমটা কি? অ্যালগরিদমটা হচ্ছে কোনো সুনির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ধারাবাহিক প্রক্রিয়ার সমষ্টি অ্যালগরিদম। অর্থাৎ সমস্যাটা হতে হবে সুনির্দিষ্ট এবং এর ধারাবাহিক প্রক্রিয়াটাও হবে পর্যায়ক্রমিক। অর্থাৎ এর সিকোয়েন্স যেটা হবে, সিকোয়েন্স কোনোভাবে ব্রেক করা যাবে না। আমি এর সিকোয়েন্স যখন দেখাবো, সিকোয়েন্সটা কীভাবে রাখতে হবে সেটা নিয়ে দেখাবো। এখন আপাতত আমি বিশ্লেষণমূলক, বর্ণনামূলক ব্যাখ্যা দিচ্ছি অ্যালগরিদমের। এখন সুবিধাটা কি? অ্যালগরিদমের সুবিধাটা কি? কেন এই অ্যালগরিদম আমরা লিখব? কেন এই আইসিটিতে অ্যালগরিদম রাখা হয়েছে? অ্যালগরিদমের সাহায্যে কোনো সমস্যা অচিরেই দ্রুতভাবে সমাধান করা যায়। এখন এই অ্যালগরিদম আমরা তো মেশিন ভাষা, কম্পিউটারে তো এই প্রোগ্রামটা আমরা সলভ করব। অ্যালগরিদম প্রোগ্রামটাও তো আমরা মেশিনেই সলভ করব। মেশিনে আমরা সলভ করার ক্ষেত্রে এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। হাই লেভেলে কনভার্ট করে তারপরে একটি অ্যালগরিদম আমাদের থ্রো করতে হবে। এখন অ্যালগরিদম লেখার নিয়ম আছে, নিয়মটা আমি পরে আসছি নিয়ম সম্পর্কে। অ্যালগরিদমের সুবিধা হলো এখানে অ্যালগরিদমে কোনো ডিবাগটা আমি মনে হয় পূর্ববর্তী ক্লাসে দিয়েছিলাম। প্রোগ্রামে ভুল সংশোধন করার প্রক্রিয়াই হলো ডিবাগ করাটা বা পরিবর্তন করাটা অনেক সহজ এবং সহজে ডেটা পাওয়া যায়, মানে ডেটার তথ্য বা সিকোয়েন্সটা পাওয়া যায়। ঠিক আছে? আর এই সুবিধার কারণে মূলত অ্যালগরিদমটা ব্যবহার করা হয়ে থাকে। সহজে ডেটা পাওয়া যায়, আমি উপরে লিখি, হয়তো দেখা যাচ্ছে না। সহজে ডেটা পাওয়া যায়। আমি এখানে লিখি, সহজে ডেটা পাওয়া যায়। সেই জন্য মূলত অ্যালগরিদমটা ব্যবহার করা হয়। অ্যালগরিদম আমি বলছি কোনো সমস্যা, আমি একটা উদাহরণ দিয়ে একটু আপাতত খোলাসা করে রাখি। করছি হলো অ্যালগরিদম। এক্সাম্পল দিচ্ছি একটা। ত্রিভুজের পরিসীমা নির্ণয়। ত্রিভুজের
পরিসীমা নির্ণয়। আমরা সায়েন্সের স্টুডেন্ট প্র্যাকটিক্যাল দেখি না? প্র্যাকটিক্যালের সময় কি দেখি? সর্বপ্রথম তত্ত্ব লিখি। এখানে 1 দিয়ে শুরু করব। 1 দিয়ে আমরা শুরু করি, যেটা লিখি শুরু করি। আচ্ছা, ত্রিভুজের পরিসীমার সূত্রটা কি যেন? ত্রিভুজের পরিসীমা এস সমান সমান a প্লাস বি প্লাস সি, অর্থাৎ 3টা বাহু। তাহলে আমরা 2 নাম্বার নেব ইনপুট হিসেবে এ বি সি নিয়ে, বা এ বি সি এর মান গ্রহণ করে। এটা লিখার পরে আমাদের কি আসতে হবে? এটা লিখার পরে আমাদের অবশ্যই সূত্রটা লিখতে হবে, পরিসীমার সূত্র। তাহলে লিখব পরিসীমা এস সমান সমান এ প্লাস বি প্লাস সি। এখন 4 নম্বরে কি? এটা নিশ্চয়ই ফলাফল আসবে। তাহলে ফলাফল এস নি বা পাই, যেটা খুশি লিখতে পারি। এবং সর্বশেষ কি? আমাদের তো শেষ, আমাদের ধাপগুলো ছাড়া তো ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের আর কোনো ধাপ আমরা দেখছি না। তারপরে কি ধাপ 5 আমরা কি লিখে দিই? শেষ লিখে দিই বা সমাপ্ত লিখে দিই, তাই না? যেটা আমরা প্র্যাকটিক্যালে মন্তব্য লিখি বা ভাব সম্প্রসারণে মন্তব্য লিখি। এটি হচ্ছে অ্যালগরিদমের একটা বৈশিষ্ট্য। এক্সাম্পল, এটা মনে করেন একটা প্রশ্ন। এখন আপনি এখান থেকে অ্যালগরিদমটা লিখলেন। অ্যালগরিদমটা ঠিক এইভাবে লিখতে হবে। প্রথমে আমি এখন লিখে দিই। প্রথমে আমরা লিখব স্টার্ট, 2 নম্বরে দিব ইনপুট, 3 নম্বরে দিব প্রসেসিং, 4 নম্বরে এটা কি প্রিন্টই বলা যায়, প্রিন্ট, আর 5 নম্বর কি প্রিন্ট। এই হলো একটি অ্যালগরিদম লেখার শর্ত বা প্রসেস বা প্রক্রিয়া, যেটাকে আমরা বলি। এখন অ্যালগরিদম লেখার প্রক্রিয়াটা নিয়ে আমি কথা বলে দিই, একবারে শেষ করে রাখি। লিখে নেন অ্যালগরিদম লেখার প্রক্রিয়া। অ্যালগরিদম লেখার প্রক্রিয়া। প্রথমে কোনো তত্ত্ব হিসেব করার জন্য শুরু করি লিখি। দুই নম্বরটা লিখি তত্ত্ব মোতাবেক বুঝে অজানা মান ইনপুট হিসেবে লিখি। 3 নম্বরটা লিখি। 3 নম্বরটা তত্ত্ব মোতাবেক সূত্র প্রয়োগ করি। এখানে সূত্র আসবে, সূত্রের সাথে অনেক সময় সত্য আসতে পারে। সত্য প্রয়োগ করি। 4 নম্বর সত্য সম্পর্কে যুক্তি থাকলে খাটাই অথবা ফলাফল দেখায়। আর 5 নম্বর নিচে কি দেখা যায়? নিচে দেখা যাচ্ছে না, আর একটু নিচের লেখাটা দেখাই। নিচের লেখাগুলো তুলে নিই। আর 5 নম্বরটা কোনো তত্ত্ব
শেষ করি। আশা করছি এতটুকু লেখা হয়ে গেছে অ্যালগরিদমের। এগুলো কিন্তু খাতায় লেখার জন্য না, এগুলো খাতায় লেখা যাবে না, এটা জাস্ট ধারণা বা বোঝার জন্য লিখে রাখি, এটা জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? খাতায় লেখা যাবে না, এগুলো খাতায় লিখলে কিন্তু স্যার ক্লাস দিয়ে দেবে। হ্যাঁ দিবে, এই যে দিয়ে ক্লাস দিতে পারে, বাট এগুলো খাতায় আমরা এইভাবে লিখবো না। জাস্ট এটা ফর্মুলাটা বা প্রসেসিংটা আমি দেখিয়ে দিলাম, এটা এইভাবে আমরা খাতায় লিখবো না। খাতায় আমি যেটা পূর্বে লিখেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল, আমি আবার দেখাবো যদিও, ওইভাবে লিখবো, ঠিক আছে? আচ্ছা, আপাতত অ্যালগরিদমের বেসিক ধারণা আমি দিয়ে রাখলাম। এবার আসি আমরা সুডো কোডে, তারপর ক্লোজারে আসছি। সহজটা শেষ করে নিই। সুডো কোড, এখন সুডো কোডটা কি? সুডো কোড অ্যালগরিদমের পরিপূরক, সম্পূরক বলছিল, পরিপূরক। সম্পূরক মানে তো কমপ্লিমেন্ট, হ্যাঁ কমপ্লিমেন্ট, পরিপূরক অর্থাৎ অ্যালগরিদম যা সুডো কোডও তা, বাট সুডো কোড ইংলিশ ট্রান্সলেটর, অর্থাৎ আপনি বাংলাতে অ্যালগরিদমটা লিখবেন, সুডো কোড লিখবে ইংলিশেতে। এটাই হলো সুডো কোড আর অ্যালগরিদমের মধ্যে পার্থক্য, তাছাড়া একই সব কিছু। অ্যালগরিদম, সুডো কোড এতটুকু জানলেই হবে। সুডো কোড নিয়ে বিস্তারিত কোনো পড়া আমাদের বইয়ে নেই, জাস্ট আলোচনার পরিপ্রেক্ষিতে আমি জাস্ট সুডো কোড সম্পর্কে দুটো কথা বললাম। তবে একটা এক্সাম্পল দিয়ে দিই, সুডো কোডের একটা এক্সাম্পল দিয়ে দিই, ভালো। এরপরে আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে, বেসিক আলোচনার পরে অনেক প্র্যাকটিস হচ্ছে, আমাদের প্র্যাকটিসগুলো করতে হবে এবং কিছু তোমাদের কম্প্যাক্ট দিয়ে দেওয়া হবে। সাপোজ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় সম্পর্কে অ্যালগরিদম, ঠিক আছে? আমরা ধাপ 1-এর লিখেছিলাম শুরু করি, আমরা এখানে লিখবো স্টার্ট। এটা হচ্ছে সুডো কোড মোতাবেক, হ্যাঁ সুডো কোড মোতাবেক স্টার্ট। 2 নম্বরে লিখবো ইনপুট AB, বাহুর দৈর্ঘ্য সি। সাপোজ ফর্মুলা লিখলাম, একটা ফর্মুলা আমরা লিখে দিই, ফর্মুলা সাপোজ এ স্টারিক বি স্টারিক সি। এবার একটা রেজাল্ট পাবো, অর্থাৎ এরিয়া দিয়েছে বাহুর দৈর্ঘ্য হয়েছে ক্ষেত্রফল, হ্যাঁ বা ত্রিভুজের ক্ষেত্রফলটাই, বাহুর দৈর্ঘ্য তো এইভাবে হয় না, এরিয়া প্রিন্ট, ওকে। আর 5 নম্বরে আমরা পাবো প্রিন্ট, এটা হলো সুডো কোড হবে, এটা অর্থাৎ সম্পূর্ণ ইংরেজিতে হবে সুডো কোডটা, ঠিক আছে? আচ্ছা, সুডো কোড সম্পর্কে ক্লিয়ার আশা করছি। এখন আসি আমাদের নেক্সট ফ্লো চার্ট। এখন ফ্লো চার্ট শুরু করার আগে আমাদের নিশ্চয়ই আগে ফ্লো চার্টটা কি সেটা জানতে হবে। আমরা ইংরেজি ফার্স্ট পার্টে 3 নম্বরে হয়তো ফ্লো চার্ট সম্পর্কে জানি। ইংরেজি ফার্স্ট পার্টে আমরা ফ্লো চার্টটা কীভাবে লিখি, জাস্ট এইভাবে বক্স আকারে লিখি না ফ্লো চার্টটা ইংলিশ ফার্স্ট পার্টে,
আমি ইংলিশ ফার্স্ট পার্টের কথা বলছি। ইংলিশ ফার্স্ট পার্টে এইভাবে ধারাবাহিকভাবে লিখি। এই ফ্লোচার্টটা আমাকে ধারাবাহিকভাবে লিখতে হবে। এখন তাহলে অ্যালগরিদম আর ফ্লোচার্টের মধ্যে পার্থক্য কী হলো? আমরা তো অ্যালগরিদমও ধারাবাহিকভাবেই লিখেছি। এখন অ্যালগরিদম আর ফ্লোচার্টের ভিতরে পার্থক্য হলো এই সাংকেতিক চিহ্ন। অর্থাৎ যদি সংজ্ঞায় আসি, কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য সুনির্দিষ্ট কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করাকে ফ্লোচার্ট বলে। এটাই ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের ভেতরে পার্থক্য, তাই তো? এখন ফ্লোচার্টটা দুইভাবে হয়, একটি হলো সিস্টেম ফ্লোচার্ট আর একটি হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্ট আর একটি হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। এখন সিস্টেম ফ্লোচার্টটা আমাদের পরীক্ষায় আমাদের অতটা লাগে না, বাট প্রোগ্রাম ফ্লোচার্টটা আমাদের লাগে। আমরা প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়েই ক্লাসে কথা বলবো। সিস্টেম ফ্লোচার্ট আমরা বর্তমানে স্কিপ করছি। এখন ফ্লোচার্ট লেখার জন্য অনেকগুলো রয়েছে সুনির্দিষ্ট সাংকেতিক চিহ্ন। আমার সংজ্ঞাতে ছিল, মুছে দিয়েছি যদিও, সুনির্দিষ্ট সাংকেতিক চিহ্ন ছিল। এখন এই সুনির্দিষ্ট সাংকেতিক চিহ্নগুলো আমাদের মনে রাখতে হবে। কোনগুলো সুনির্দিষ্ট সাংকেতিক চিহ্ন? যেমন আমরা কি বললাম, প্রোগ্রাম ফ্লোচার্টটা পড়ব। প্রোগ্রাম ফ্লোচার্টের সাংকেতিক চিহ্ন অর্থাৎ সিম্বল আমরা দেখব। এটা ডাম্বেল আকৃতি, অথবা এটা অনেকে এইভাবেও দেয়, হচ্ছে না যদিও, এইভাবেও দেয়। এই দুইটা চিহ্নের মাধ্যমে, এই দুটা সিম্বলের মাধ্যমে আমরা সেটা লিখব। এটা প্লেন হয়ে গেছে, লিখছি। এইভাবে এই দুটো চিহ্নের মাধ্যমে আমরা শুরু করব স্টার্ট আর ইন্ড। ফ্লোচার্ট আর অ্যালগরিদমের ভিতরে বেসিক কোনো পার্থক্য নেই। পার্থক্যটা শুধু এই যে অ্যালগরিদমে কোনো আমরা চিহ্ন ইউজ করব না, বাট ফ্লোচার্টে আমাদের বিভিন্ন চিহ্ন ইউজ করতে হবে। ঠিক আছে, তাই সেই চিহ্নগুলো আমি এখন দেখাচ্ছি। আমরা আগে একটা অ্যালগরিদমের লিখে দিই। অ্যালগরিদমটা আমরা কীভাবে লিখেছিলাম, একটা অ্যালগরিদম লিখে নিয়ে বোঝাই ভালো হবে। লিখেছিলাম, শুরু করি। 2 নম্বর লিখেছিলাম ইনপুট হিসেবে, এবার এবি গ্রহণ করি। 3 নম্বরে একটা ফর্মুলা লিখেছিলাম, 4 নম্বরে আমরা লিখেছিলাম ফলাফল। 5 নম্বরে লিখেছিলাম শেষ। এই একটা অ্যালগরিদম লিখেছিলাম আমরা। এখন ফ্লোচার্টটা এইভাবেই হবে। আমরা শুরু অর্থাৎ স্টার্ট এবং ইন্ডের ফ্লোচার্টের সিম্বলটা পেলাম। এই সিম্বল মাধ্যমে আমরা স্টার্ট বা ইন্ড নির্দেশ করব। এটা একটা আদর্শ অ্যালগরিদমের কাঠামো, যদিও বলা যায় একটা আদর্শ অ্যালগরিদমের স্ট্রাকচার এটা। ঠিক আছে, বেশিরভাগ এগুলোই হবে, এর সাথে মাঝে মাঝে কিছু যুক্ত হবে। এখন আছে ইনপুটের জন্য আমরা সামান্তরিক চিহ্নটা ইউজ করি, জাস্ট সামান্তরিক। আর আউটপুট বা ফলাফলকে আউটপুট বলি, এর জন্য আমরা সামান্তরিক ইউজ করব। সামান্তরিক বা রম্বস হতে পারে, এটা যদিও হতে পারে। এটা কিসের জন্য ইউজ করব? আমরা ইনপুট আর আউটপুটের জন্য আমরা সামান্তরিক সিম্বলটা ইউজ করব। এবার আসি দেখি
এবার আছে কি, জাস্ট আরেকটাই আছে ফর্মুলা। ফর্মুলার জন্য আমরা আয়তক্ষেত্র ইউজ করবো। আয়তক্ষেত্র ইউজ করবো। এটা কিসের জন্য ইউজ করবো? ফর্মুলার জন্য। অর্থাৎ কোনো সূত্র লেখার জন্য আমরা আয়তক্ষেত্র ইউজ করবো ফ্লোচার্টে। এখন অনেক সময় অনেক শর্ত থাকে, শর্তের জন্য আমরা এই সিম্বলটা ইউজ করবো। শর্তের জন্য এই সিম্বলটা ইউজ করবো। ঠিক আছে, এই সিম্বলটার নাম কি? পিরামিড। পিরামিড সিম্বলটা ইউজ করবো। পিরামিড সিম্বলটা ইউজ করবো। এই সিম্বলগুলো আমাদের সিকিউ এর জন্য লাগবে। সিকিউ এর জন্য আমরা যখন সিকিউ লেখা শুরু করবো একটু পরে, সিকিউ এর জন্য এই সিম্বলগুলোই বেশিরভাগ সময়ই লাগবে ফ্লোচার্টের ক্ষেত্রে। ঠিক আছে, এখন এমসিকিউ এর জন্য আমি কিছু ফ্লোচার্টে সিম্বল দেখাবো। এমসিকিউ ফ্লোচার্ট সিম্বল ফর এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ এর জন্য ফ্লোচার্ট সিম্বলের ভিতরে আছে এগুলো হচ্ছে প্রবাহ চিত্র। তারপরে আছে এই চিহ্নটা দ্বারা মূলত পূর্ব নির্ধারিত কোনো অংশ, পূর্ব নির্ধারিত শর্ত বা অংশ। ঠিক আছে, তারপরে আরেকটা আছে এটাও সিকের জন্য লাগবে। বক্স হবে না, জাস্ট এই সার্কেলটা, এটাকে কানেক্টর বলা হয়। কানেক্টর, এটাও সিকিউতে লাগবে। হ্যাঁ, এটাও সিকিউতে লাগবে। দেখে এটা মনে নেই, এটা পরে আমি যখন দেখাচ্ছি তার সাথে দেখা দিচ্ছি। ঠিক আছে, এটাকে কানেক্টর বলা হয়। আর এই যে এটাকে বলা হচ্ছে টিকা। এই সিম্বলগুলো এগুলো সবই কিসের? এগুলো হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্টের চিত্র। সব প্রোগ্রাম ফ্লোচার্টের চিত্র। এইবার আমাদের চলে এলো প্র্যাকটিস সম্পর্কিত। এতগুলো প্র্যাকটিস আমাদের করতে হবে। প্র্যাকটিসগুলো কি সম্পর্কে? প্র্যাকটিসগুলো আমরা সবগুলোর ফ্লোচার্ট করব এবং অ্যালগরিদম করব, এগুলোর সব। আর এগুলো আপনাদের বাড়ির কাজ থাকবে। এগুলো ডান পাশেরগুলো আপনাদের এইচডব্লিউ, আমি ক্লাসে বেশি পড়াবো, আপনাদের এইচডব্লিউ তুলনামূলকভাবে অনেক কম। আমাদের ম্যাথ করতে হবে কয়টা? 1 2 3 4 5 6 7 8। আমরা 8টা ম্যাথ করব এখন ক্লাসে, এবং আপনাদের এইচডব্লিউ থাকবে 1 2 3 4 5 6টা, 2টা কম। এই 2টা কমের কারণে আমি 2টা কম দিব না, এই 2টা আপনারা এখানে জাস্ট কপি পেস্ট করে নেন। এই 2টা আপনাদের কপি পেস্ট করে নেন। এখানে এইচডব্লিউ শেষের 2টা আপনাদের কপি পেস্ট থাকবে। আমি এই পাশে লিখে নিই হুবহু এইচডব্লিউ থাকবে, চেঞ্জ করলাম না। ঠিক আছে, আপনাদের এই প্রথম দিকটা ততটা ইম্পর্টেন্ট না হলেও এই 4 থেকে বাদবাকিগুলো আর এখানে যা লিখেছি এইগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। শেষেরগুলো, প্রথমগুলোতে জাস্ট ধারণা দেওয়ার জন্য আমি রেখেছি, বাট শেষেরগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। এগুলোই পরীক্ষায় আসে, যেমন এটা আসে, এটা আসে, এটা আসে, এটা আসে, এটা আসে। আর আরও কিছু আছে, আর ওইগুলো আমি সি প্রোগ্রামিংয়ের সময় করাবো, এখন করাবো না। আর একটা আসছে, ওইটা একটা অড নাম্বার, ইন্টিজার্স নাম্বার, ওইগুলো সি প্রোগ্রামের সময় আমি দেখাই দেবো, এখন দেখাবো না ওইগুলো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমরা একটা একটা করে করবো, তাই তো? ডান পাশ মুছে ফেলি, ডান পাশ মুছে ফেলি, হোম ট্যাক্সের জায়গাটা মুছে ফেলি। ঠিক আছে, কারণ একটা হলে করতে হবে তো।
ঠিক আছে, ওটা পরে দেখা দিব, মুছেছি ভালো করেছি, পরে দেখে দিব এটা। প্রথমে আমি ক্যামেরাটা একটু এদিকে দিতে বলবো। হ্যাঁ ঠিক আছে, যদিও বোর্ডটা মনে হচ্ছে একটু বাঁকা হয়ে গেছে, দেখা যায় বোর্ড কি দেখা যায়? হ্যাঁ, এগুলো আমার কি করতে হবে, ফ্লোচার্ট করতে হবে, আর কি করতে হবে, অ্যালগরিদম করতে হবে। ঠিক আছে, আমরা প্রথমে অ্যালগরিদমটা দেখব। এটা কিন্তু একদম মূল খাতায় লেখার সিস্টেম, ঠিক এইভাবেই মূল খাতাতে ঠিক এইভাবেই লিখতে হবে। প্রথমে লিখবেন অ্যালগরিদম, খাতার ভিতরে লিখবেন, প্রথমে খাতার ভিতরে লিখবেন অ্যালগরিদম। লেখার পরে এখানে একটা দাগ দিতে পারেন, আর যদি না দিতে চান নাও দিতে পারেন। এখানে লিখবেন ধাপ 1, এইভাবে লিখবেন ধাপ 1, মানে দাগের শেষ বরাবর লিখবেন। আমি তো বলেছি ধাপ 1, কোনো কিছুই মনে রাখা লাগবে না, জাস্ট শুরু করি, লিখে দিলেন। এবার লিখেন ধাপ 2। ধাপ 2 কি বলা হয়েছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের তো অনেক সূত্র আছে, এখানে কোন সম্পর্কে চাওয়া হয়েছে? যেমন ত্রিভুজের পরিসীমার সূত্র আছে, উচ্চতা ভূমির সূত্র আছে, তাই না? 3টা বাহুর দিয়েও সূত্র আছে, তাই না? এখন কোন সূত্রটা নিব? আপনি যে কোনো একটা সূত্র নেই, যদি এগুলো লেট করানো থাকে আপনি যে কোনো একটা সূত্র নেই। সূত্র হিসেবে মনে করেন লিখবো, যে সূত্রটা আমি মনে করেন নিব, সূত্রটা মনে করেন হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন হাফ ভূমিকে আমি মনে করলাম সহজে ধরি, ভূমির ইংরেজি ল্যান্ড এল, উচ্চতার ইংরেজি হাইট এইচ। একটা ইংরেজি হল বড় হলো, একটা ছোট হলো, দুটাই এক একটা ধরলে ভালো হবে, এইচ ধরলে। এখন অ্যালগরিদম যদিও ভাষাকে অত সিম্বলাইজ করে না, বাট এই সিম্বলগুলো আমাদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষায় লিখতে হবে। গুণের জায়গায় স্টারিক দিব, আর ভাগের জায়গায় দিব স্ল্যাশ। ঠিক আছে, এতটুকু মনে থাকবে? ঠিক আছে, এখন মনে করেন আমি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা নিয়ে কাজ করব। এখানে আমার তাইলে ইনপুট কি, অর্থাৎ অজানা মান কোনটা? ভূমি আর উচ্চতা অজানা মান না, তাহলে ইনপুট হিসেবে কি যাবে? ভূমি আর উচ্চতায় যাবে। আর ভূমি আর উচ্চতা লিখবো না, জাস্ট এদের সংক্ষিপ্ত ফর্মটা লিখবো। হ্যাঁ, অর্থাৎ লিখি ইনপুট হিসেবে এল ডাব্লিউ গ্রহণ করি, সরি LH ধরেছি, LH গ্রহণ করি। এবার ধাপ 3 আমি কি লিখেছিলাম? প্রসেসিং। আপনারা কিছু দাগ দিতে পারেন, সমস্যা নেই, দাগ দিতেই পারেন। ধাপ 3 লিখেছিলাম হলো প্রসেসিং। প্রসেসিংয়ে কী হবে? সূত্র, আমি কোন সূত্রটা বসাতে যাচ্ছি? এরিয়া, ক্ষেত্র, বাংলাতেই লিখবো যেহেতু আমরা শিরো করছি না, যদিও ভাষার ক্ষেত্রে অত দেখবে না, তবুও ক্ষেত্রফল সমান সমান হাফ স্ট্যারিক এল স্ট্যারিক এইচ। অথবা আপনি লিখে দেন, হাফ ইন্টু হাফ স্ট্যারিক ভূমি গুণ উচ্চতা, লিখে দেন স্ট্যারিক। হ্যাঁ, এবার আসি, আর কি এর কোনো কিছু চেয়েছে? এই সূত্র দিলে আমরা কি এর রেজাল্টটা পাবো না? তাহলে ধাপ 4 কি? ফলাফল হিসেবে কি পেয়েছি? ক্ষেত্রফল পাই, আর তো কিছু করার নেই। ধাপ 5টি কি করে দেবো? শেষ করি করে দেবো। এটা হলো জাস্ট একটা অ্যালগরিদম হয়ে গেল আমাদের লেখা। যদি এটা 10 মার্কের জন্য চাই, আপনি 10 পেয়ে যাবেন। জাস্ট এই রকমভাবে আপনাকে লিখতে হবে। ঠিক আছে, এবার আসি, ত্রিভুজের ক্ষেত্রফলের আরও কিছু সূত্র আছে, যেমন পাই আর স্কোয়ার। আর কে আমরা স্কোয়ার এভাবে লিখতে পারবো না। আর স্কোয়ার মানে কি? আর 2 বার, অর্থাৎ আর স্টারিক আর লিখতে হবে আমাকে। ঠিক আছে,
এখন কিউকে মনে করেন আছে ভিকিউ। ভিকিউকে আমরা তিনবার এভাবে লিখতে পারবো না, আমাকে কীভাবে লিখতে হবে? ভি স্ট্যাটিক স্ট্যাটিক ভি স্ট্যাটিক স্ট্যাটিক ভি। সাপোজ এখানে V7 আছে, আপনি কি 7বার লিখবেন? এই ক্ষেত্রে একটি জাস্ট ফর্মুলা আছে, ফর্মুলাটা আপনি লিখে দেন এইভাবে, ভি এই চিহ্নটা দেন, 7 লিখে দেন, অথবা ভি এই চিহ্নটা দেন, যত আছে তত এন নেন, কিন্তু আপনাদের যদি ক্যালকুলেটারে যেটা আছে পাওয়ার তোলার যে সিম্বলটা, সেই সিম্বলটা দিবেন, বাকিগুলোটা লিখে দেবেন। আরেকটি সিস্টেম আছে পাও কতর পরে, 2 এর পরে কত দিবেন? মনে করেন 2, কত দিবেন? 7 দিবেন, 7 দিবেন, অথবা পাও ভি কমা দিবেন, 7 দিবেন, পাও ভি 3 আছে, 3 দিবেন। এইভাবেও লিখতে পারেন, এইভাবেও লিখতে পারেন, মানে পাওয়ার নিয়ম অ্যাপ্লাই করেন, অথবা উপরে যে কোনো ফর্মুলাটা লেখেন। যে আমি যে বলছি না যে ভি স্ট্যাটিক ভি লিখলে আপনার কেটে দেবে স্কোয়ারের জন্য, অথবা ভি 7বার লিখলেও আপনি স্ট্যাটিক দিয়ে 7বার লিখলেও আপনার কেটে দেবে, এরকম কোনো সিস্টেম নেই। বাট সংক্ষেপে অথবা সময় বাঁচানোর জন্য আপনারা এই ফর্মুলাগুলো ইউজ করতে পারেন। 3টা ফর্মুলাই আমি দেখাই দিলাম, ঠিক আছে? এবার ত্রিভুজের অন্যান্য সূত্রাদি যদি চাই, আশা করি করতে পারবেন। পরিসীমার সূত্র চাইলে এস এর মানটা অনির্দিষ্ট থাকবে, তাহলে এস নেবেন, অথবা এ প্লাস বি প্লাস সি এর মানটা অনির্দিষ্ট থাকবে, বুঝছেন? এভাবে ইনপুট কোনটা নেবেন, আশা করছি বুঝতে পারছেন। এখন যদি আপনার এখানে অ্যালগরিদমটা এসে বলতো শিরোকোণ লেখো, এখন কি করতে হবে? এগুলো সব কি ট্রান্সলেট হবে ইংরেজিতে, আচ্ছা, এবার আসেন ফ্লোচার্টে। ফ্লোচার্টে আমি শুরুর একটা সিম্বল কি দিয়েছিলাম, ডাম্বেল আকৃতি। এগুলো সব আমরা ইংরেজিতে লিখবো, ফ্লোচার্ট সম্পূর্ণ ইংরেজিতে লিখবো, বাংলাতে লিখতে যে ভুল হবে তা না, বাট স্ট্যান্ডার্ড লিখে হবে ইংলিশ স্টার্ট, এবং সব বড় হাতের অক্ষরে লিখবো। সরি, সিম্বলটা আমি লিখে ভুল করছি, এটা ডাম্বেল দিলাম, স্টার্ট, ঠিক আছে? ইংরেজির মতো ওইভাবে কোনো অ্যারো চিহ্ন দেওয়ার দরকার নেই, কারণ কম্পিউটারে অ্যারোরও নির্দিষ্ট ব্যবহার আছে। স্টার্টের জায়গায় আমরা কি লিখেছি, অ্যালগরিদমটা মুছে দিয়েছি, আমরা ইনপুট নিয়েছিলাম, বাট এই ম্যাপগুলো করার সময় আমাদের অ্যালগরিদমও পাশে থাকতে হবে, ফ্লোচার্টটাও পাশে থাকতে হবে, এগুলো তখন মুছে দেবো। স্টার্ট, তারপরে আমরা নিয়েছিলাম ইনপুট নেওয়ার জন্য আমরা ইউজ করেছিলাম সামান্তরিক সাইন, একটু ফাঁকা রাখি, তাহলে ইনপুট সব বড় হাতে লিখি। ইনপুট হিসেবে আমি ক্ষেত্রফল কি নিয়েছিলাম, দুটো অজানা মান নিয়েছিলাম, এল এইচ নিয়েছিলাম, সিম্বল করে দিই। 3 নম্বরের সূত্র লেখার বক্সের জন্য আমি নিয়েছিলাম আয়ত, এটা যদিও আয়ত হয়নি, বর্গ হয়নি, আয়ত হয়েছিল, বাট একটু বড় করে নিলাম, জাস্ট এরিয়া বড় হাতের লিখি, এরিয়া সমান হাফ স্ট্যাটিক এল স্ট্যাটিক এইচ। এবার কী পাবো? ফলাফল পাবো না, ফলাফলের ইংরেজি হলো প্রিন্ট। এটা যাতে বড় হাতের লিখে দিয়েছি, এখানেও বড় হাতের লিখে দিই। আর কি কিছু আছে? সরি, এটা কি হবে? ইনপুট আউটপুটের সিম্বল হবে কি? রম্বস আকৃতির। ইনপুট আউটপুটের সিম্বল হবে রম্বস আকৃতির। এর কি আর কিছু আছে? এরপরের সিম্বলটা কি ছিল? ইন্ট। এটা কি হবে? ডাম্বেল আকৃতির সাইনের ভেতরেই হবে, কারণ ইনপুট আউটপুট আমরা জানি, শুরু এবং শেষ কোন চিহ্নের ভেতরে হবে? অবশ্যই ডাম্বেল আকৃতির চিহ্নের ভেতরেই হবে। ঠিক আছে, বোঝা গেল এতটুকু?